আপিল বিভাগের ঐতিহাসিক রায়, সংবিধানে ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর গঠন ঠিক করবে পরবর্তী পার্লামেন্ট। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিক্রিয়ায় আমির খসরু, ব্যবস্থাটি বাতিল ছিল, অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ মন্তব্য ডক্টর বদিউল আলমের। আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল, এটা ত্রুটিপূর্ণ রায় ছিল। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ। বিশ্লেষকরা বলছেন, পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও দলগুলোর। রাজনীতির মধ্যে চলি না তো, এই হিসাবে ধারণা নেই। আমরা এটা যেটা বুঝি না, এটা যেটা আমরা বুঝি এইটা আমাকে বলা জটিলতাটা বেশি। তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ ও সমাধানে ডিএমপির সাপোর্ট সেন্টার উদ্বোধন। দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ আইনেই আছে, জানালেন কমিশনার। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা দেশের আইন। আপনারা আইনটা দেখেন। There it is. History in the making. Mr. Dependable once again. মুশফিকের মহাকাব্যিক কীর্তি, বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে পেলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 476। ইউক্রেনে ভয়াবহতম হামলা চালালো রাশিয়া। টারপোনিল শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 26, আহত শতাধিক। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক রায় দিলেন আপিল বিভাগ। এর ফলে 14 বছর আগে বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল আবারও। কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির আইনজীবীরা বলেন, এই রায়ের পর দেশের মানুষ তাদের নিজের ভোট নিজে দিতে পারবেন, এটি মাইলফলক হয়ে থাকবে। জামায়াতের আইনজীবী বলেন, রাজনৈতিক দলের অদূরদর্শিতার কারণেই জাতির ভাগ্যে দুর্দশা নেমে এসেছিল। সুজনের আইনজীবী বলেন, 2011 সালে তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশের গণতন্ত্র ধ্বংস হয়। রিটকারী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি ছিল অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ। আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইলফলক। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে, এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল, এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংসদ নিয়ে পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিসলেটিভ অ্যান্ড লিগ্যালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আগের মতো নাকি জুলাই সনদ অনুসারে হবে, এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল একথা জানান। ব্রিফিংয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা। এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না, কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংবিধানের নতুন সংস্করণ ছাপানো উচিত বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য
একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যবস্থা। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে। ধানের শীষ বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আমির খসরু। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায়। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ। তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনীতি সচেতন, শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে, কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎ সামান্যই। ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তো, এখনও তো চলতেছে, ওইভাবেই চলে। পরিবর্তনের তো কোনো দিক দেখিনি। লোকগুলো নাই, হয়তো বাজারে কিছু লোক আছিল, ওই লোকগুলো পরিবর্তন হয়ে অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতেন? এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো ওই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটার মানে না, আমি তো বুঝি না। আমরা এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এটা আমগুলো খারাপ। যেটা আমরা বুঝি, এইটা আমগো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না। তারা ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার এসাদার আমল আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বলা হয়ে থেকে ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা ৪টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে ৪টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে তারা। আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে অসাধ্য না, সবাই উঠে পড়ে লাগলে অসাধ্য না। চ্যালেঞ্জ আছে কিন্তু অসাধ্য না, এটা ভালো নির্বাচন তুলে আনা সম্ভব। দেশে এর আগেও 3টি গণভোট হয়েছে, তবে সকলের অংশগ্রহণ না থাকা ও প্রশ্নবিদ্ধ ভোটের হার গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেকের কাছে। তাই আসছে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চান সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় দলের দায়িত্বে থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনানুষ্ঠানিকভাবে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে ক্রিকেটারদের চাওয়াতে সিদ্ধান্ত বদল করতে রাজি হয়েছেন সালাউদ্দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড সিরিজের শেষে জানানো হবে। ছবিটা গত 5 নভেম্বরের মিরপুরের হোম অফ ক্রিকেটে মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন পদত্যাগ করতে। সেদিনই যমুনা টেলিভিশন নিশ্চিত করেছিল ক্রিকেটার ও দলের কোচিং স্টাফদের অতিরঞ্জিত সমালোচনায় বিসিবি নিশ্চুপ থাকায় ক্ষুব্ধ হয়েই অনেকটা অভিমানে দায়িত্ব ছাড়ছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। কথা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই আর দলের সাথে কাজ করবেন না তিনি, কিন্তু পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের অন্যান্য ক্রিকেটাররা মোহাম্মদ সালাউদ্দিনকে চান দলের সাথে। দলের অধিকাংশ ক্রিকেটারের চাওয়াই নাকি এমন। গুঞ্জন আছে ক্রিকেটারদের পক্ষ থেকে আইরিশ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনকে দায়িত্ব না ছাড়ার অনুরোধ করেছেন। সবার চাওয়াতেই নাকি সিদ্ধান্ত বদলাতে রাজিও হয়েছেন এই অভিজ্ঞ কোচ। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো নিশ্চিত করে কিছু জানায়নি, কিন্তু বিসিবির একাধিক সোর্স নিশ্চিত করেছে ঘটনার সত্যতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আয়ারল্যান্ড সিরিজের পরেই। এদিকে বৃহস্পতিবার সকালে মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে সেঞ্চুরি করার মুহূর্তের সাক্ষী হবার পরপরই বিসিবির একাডেমি মাঠে হাজির হন মোহাম্মদ সালাউদ্দিন, শন টেট, আশরাফুল, মুস্তাক আহমেদরা। কারণ দলের অনুশীলন। তবে টেস্ট নয়, টি20 সিরিজের ক্রিকেটারদের নিয়ে হয়েছে বিশেষ সেশন। মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদিরা নিজেদের প্রস্তুত করেছেন চট্টগ্রামে হতে যাওয়া শর্টার ফরম্যাটের সিরিজের জন্য। ঢাকা টেস্টে খেলা ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে খুব বেশি সময় না পেলেও বিশ্বকাপ আর আয়ারল্যান্ড সিরিজের আগে কেবলমাত্র হোয়াইট বলের জন্য বিবেচিত হওয়া ক্রিকেটাররা লম্বা সময় করেছেন স্কিলে উন্নতি করার কাজ। সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার গ্লানি ভুলে এবার আইরিশদের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ পুলিশ আইনে রয়েছে। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে, জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা এ ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা জানালেন পুলিশ কমিশনার। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। নগরের আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দিয়েছেন তারও ব্যাখ্যা দেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে। ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার 24 ঘন্টা কাজ করবে এমন প্রতিশ্রুতি দেন কমিশনার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
আউটসোর্সিং নীতিমালা 2025 সংশোধন করে ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানে নিয়োগ ও কর্মকর্তাদের চাকরি নিশ্চয়তা সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ। জানান, দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে রাজপথে নামবে আন্দোলনকারীরা। সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরতরা। তারা বলেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন না পাওয়া, কর্মী ছাঁটাই, পদোন্নতি না হওয়া সহ নানাবিধ জটিলতা চলছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি অভিযোগ তোলেন বক্তারা। জানান, কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না আউটসোর্সিং কর্মচারী-কর্মকর্তারা। দাবি আদায় না হলে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত সকল কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেওয়া হয়। আজকের মধ্যেই সংশোধিত নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সেই নীতিমালাতে কোনোভাবে ঠিকাদার রাখা যাবে না। আমরা প্রত্যাশা করব, আজকের সমাবেশটি শুরু হয়েছে মাত্র, যত সময় গড়াবে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা কিন্তু এখানে এসে এই সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করবে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কোটায় বৈষম্যের প্রতিবাদে 36 ঘণ্টার হরতাল পালন করছে কয়েকটি সংগঠন। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। হরতালের কারণে বন্ধ দূরপাল্লার বাস চলাচল। এছাড়া শহরে চলছে না সিএনজি, অটোরিকশা, বন্ধ বিভিন্ন উপজেলা রুটে নৌযান চলাচল। আটকা পড়েছেন পর্যটকরা। বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাট। জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এদিকে আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে দুপুরে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পার্বত্য জেলা পরিষদের যে নিয়োগ রয়েছে ওই নিয়োগ সমূহের মধ্যে মেধার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সরকারের সর্বশেষ যে প্রজ্ঞাপন রয়েছে 93% মেধা এবং 7% যে কোটার আইন রয়েছে, যে হাইকোর্টের রিট রয়েছে, এই রিট অনুযায়ী নিয়োগগুলো সম্পন্ন করা হয়। হরতাল আমার দোকান বন্ধ, আমরা হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। এই জানি কালকে শুনছি হরতাল, টিভিতে সকালে দেখছি হরতাল, তখন আমাদের দোকান খুলতে বাইরে। আমি হরতালের আগে রাঙ্গামাটি আসছি, এখন করে আমার একটু কাজ আছে, এখন এর জন্য যাইতেছি, হাইটে যাইতেছি যে পরের কাজটা করতে পারি নাকি। একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি, অনিয়ম করা সম্ভব, প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সরদারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি, অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। সহকর্মী হোসাইন শাহিদের প্রতিবেদন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। কামটা কাটা করছে, 300 কম্বল কাটা লয়ে গেছে। হ্যাঁ, মিলছে, হাতের লেখা মিলছে, সম্পর্ক নাই না। এই যে দেখেন, এটার আকার উকার ঋষিকার কেমনে, আর এটার আকার উকার ঋষিকার কেমনে। আবেদন করার পরে 200 পিস পাইছে। 200 পিস পাইছে। আর পরবর্তীতে যে হুবহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা কাগজ, এটা কি আপনার প্রতিষ্ঠানের প্যাড? নাম তো আমার প্রতিষ্ঠানের দেখা, কিন্তু এই প্যাড কি আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন? চালাইতেছেন। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়াহ মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। সব সাংবাদিকরা মিলে দেখেন কিছু করতে পারেন কিনা।
না সেটা তো করার আমাদের করার তো কিছু নাই, মেরে ফেলে আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন তাহলে আপনি কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে ডাকছে আপনাকে? এটা আমাদের কাজ, সাংবাদিক। না এটা আপনার কাজ না, আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার নাই। কিরকম খাওয়া দাওয়া শেষ? মানে টাকা লুট ভাই বুঝায় যায় জিনিসটা। এদিকে প্রতিবন্ধীদের জন্য দেয়া 30টি কম্বল পেয়ে 100টির নথি দেখে হতবম্ব বাংলাদেশ অসহায় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতিও। এটা তো আমি কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। আমার জীবনের যত লেখা আছে এগুলি লেখা দেখলে আপনি নিজে অবগত হইতে পারবেন যে আমার লেখার স্টাইলটা কি। নথি অনুযায়ী প্রায় 50 লাখ টাকায় কেনা হয় 12,000 কম্বল। নারায়ণগঞ্জের যে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এগুলো কেনা হয়েছে তারা জানাচ্ছেন 300 টাকা দরে কম্বল বিক্রি করেছে 4000। 300 টাকা প্লাস মনে দামে নিছিল, 4000 পিস প্লাস এরকম মনে হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যখন খোঁজখবর নেওয়া হচ্ছিল তখন একটি বিষয় বোঝা গেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এমন কোনো বক্তব্য দিতে রাজি নন যেটি জেলা পরিষদের বিরুদ্ধে যায়। তারা বলছেন যদি জেলা পরিষদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া হয় তাহলে ভবিষ্যতে কোনোদিন আর কোনো ধরনের বরাদ্দের ভাগ তারা পাবেন না। এদিকে এই অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে দুর্নীতির আরও ভয়ঙ্কর কিছু তথ্য। গত 23 মার্চ 70,45,000 টাকা অনুমোদন দিয়ে একটি রেজুলেশন করে জেলা পরিষদ। সই করেন প্রশাসক তাহমিনা আক্তার। আসলে এমন কোনো সভাই হয়নি সেদিন। 23 দিনের না, এই সংক্রান্ত কোনো কার্যবিবরণী আমার কাছে উপস্থাপন হয়নি এবং আমি স্বাক্ষর করিনি। এই স্বাক্ষরটি আপনার নয়? না, আমার না। সংশ্লিষ্ট যিনি অফিস সহকারী ফাইল ডিল করেন বা রেজুলেশনগুলো তৈরি করেন ওনাকে সকস করা হয়েছে, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকেও সকস করা হয়েছে। কর্মকর্তা কাকে সকস করা হয়েছে? যিনি এখানে দায়িত্বে আছে নাকি, নির্বাহী কর্মকর্তা। সই জাল করার অভিযোগও কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। কম্বলের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় অর্থ বরাদ্দের প্রকল্পগুলোতেও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানে দুই নাম হতে পারে না, এটা আপনারা এই নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা দুর্নীতি হয়েছে। তো সে এভাবে আর কি ওই টাকাটা উত্তোলন করে নিয়ে নিচ্ছে। কবির স্যারকে যখন এই বিষয়টা বললাম, কবির স্যার যেহেতু এটাকে বললো যে এখানে প্রতিষ্ঠান আছে, তো আমার মনে হয় কবির স্যার এটার সাথে সম্পৃক্ত আছে। এই কর্মকর্তা বিগত দিনের চাকরি জীবনের ঘটনাক্রমেও মেলে অনিয়মের অভিযোগ। রানা প্লাজা 2013 সালের 24 এপ্রিল যেদিন ভবনটি ধসে হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারায় তার আগের দিনই সেটিকে নিরাপদ বলেছিলেন এই কবির। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়ে তাকে বদলি করা হয়। 2015 সালের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায় অন্যের সম্পদ দখল করা সহ প্রভাব খাটিয়ে র্যাবকে ব্যবহার করেছেন তিনি। বিভাগীয় মামলায় প্রমাণও পেয়েছে সরকার। প্রশ্ন ওঠে কিভাবে বারবার পার পান কবির হোসেন সর্দার? তাহলে নজর দিতে হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কবরস্থানের দিকে। ছোট 8টি প্রকল্প করে 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কবরস্থানটি সামাজিক বলা হলেও এটি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদির পারিবারিক। ঘটনা জেনে কবিরকে পটুয়াখালী বদলি করেন সচিব। পরে সিদ্ধান্ত বদল করে পাঠানো হয় নেত্রকোনায়। কবির হোসেন সর্দার বই লিখেছেন রাষ্ট্র মেরামত। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ প্রমাণ করতে প্রচ্ছদে ছেপেছেন আবু সাইদের ছবি। ভেতরে নাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সহ অনেকের নাম। এসব বিষয়ে সশরীরে এবং ফোনে তার ব্যাখ্যা জানতে চাইলেও কিছু বলতে রাজি হননি কবির। কর্মকর্তা তো অবশ্যই একটা চেইন মেনটেন করে এবং তারাই দুর্নীতির রাস্তাটি তৈরি করে দেন এবং তারা এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের দুর্নীতির চিত্র যখন প্রকাশ্যে আসে তখন এটি ধামাচাপা দেওয়ার জন্য শুরু হয় ভিন্ন একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাকে বদলির নামে অন্য আরেকটি জেলায় দায়িত্ব দেওয়া এবং সেই সাথে এই ঘটনায় যারা সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদেরকেও বদলি করে দেয়া, যাতে তদন্তে কিছু বের হয়ে না আসে। সেই প্রক্রিয়াই এখন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ একথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ একথা বলেন তিনি। এছাড়াও কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নিরাপত্তা উপদেষ্টা। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান। অনলাইন ও অফলাইনে নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন, যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ভয় নিয়ে নারীরা এগোতে পারবে না। সাইবার জগৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ডিজিটাল যুগে আগের চেয়ে বেশি সুযোগ থাকলেও হুমকি আছে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 5 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রথমটি হল জাতীয় অনলাইন সেফটি সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার, জনজীবনে নারীর সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত ও প্রযুক্তিগত সহায়তা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। 122 দিনের চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 12 বছরের আরিয়ান আফিফ আজ বাড়ি ফিরছে। সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাকালে আরিয়ানের মোট 34 বার ছোট বড় অস্ত্রোপচার হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার শরীরের মোট 38% দগ্ধের ক্ষত চিহ্নিত করেন। মাঝে 3 দিন আরিয়ানকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল। মোট 8 দিন সে আইসিইউতে ছিল বলেও জানান তিনি। জানান, চিকিৎসার প্রতিটি ধাপে একটি বহুমুখী বিশেষজ্ঞ দল তার পাশে ছিল। হাসপাতালের পক্ষ থেকে আরিয়ানকে ছুটি পরবর্তী ফলো-আপ সহ সকল ধরনের নির্দেশনা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন পরিচালক। একটা মানুষ যখন বার্ন হয় তখন তার সারা জীবনের জন্য কিছু স্টিগম্যাটা রয়ে যায়। একটা যেমন এক্সটার্নাল স্টিগম্যাটা, এটা শরীরের বিভিন্ন জায়গায় থাকে, এর বাইরে থাকে ইন্টারনাল। এই ইন্টারনাল ক্ষতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যে বয়সে ওর বার্ন হয়েছে, এবং ম্যাক্সিমাম বাচ্চাগুলোর তো প্রায় কাছাকাছি বয়স, তারপর আমি বলবো ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবেলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। কাজলা গেট এলাকায় বেলা 12টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে 3 শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। এক পর্যায়ে ফিনান্স বিভাগের আল ফারাবি ও তাহমিদ আহমেদ বকশিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বকশিকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় 15 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। কুমিল্লা 6 আসনে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা এবং মনোনয়ন বঞ্চিত নেতার দোয়া মাহফিলের কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আজ বিকেল 3টায় নির্বাচনী জনসভার ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একই স্থানে সকাল 10টায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা। পরে উভয় পক্ষকে অন্যত্র কর্মসূচি আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় প্রশাসন। ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লিডস রান উইথ ঢাকা 15 ম্যারাথন। এতে অংশ নেয় শতাধিক দৌড়বিদ। সকাল 7টার দিকে এই ম্যারাথন শুরু হয় রাজধানীর মিরপুরের SOS হারমান মেইনার কলেজের সামনে থেকে, যা কচুক্ষেত মোড় প্রদক্ষিণ করে মিরপুর 10 নম্বর হয়ে আবার মিরপুর 13তে গিয়ে শেষ হয়। এর আগে উদ্বোধনী পর্বে আয়োজক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কেক কেটে উদযাপনে দলের বিধিনিষেধ রয়েছে, তাই যুব সমাজকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপির 31 দফায় বাংলাদেশের ভবিষ্যৎ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান। যে 31 দফার আলোকে আগামী দিনে
যে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন, সেই পরিবর্তনের আওয়াজটাকে আমরা মাঠে ময়দানে, পাড়ায় মহল্লায়, ঘরে বাসা বাড়িতে, মার্কেটে আমরা পৌঁছে দেব। আমরা সন্ত্রাস মুক্ত প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নতুন সূর্যের আলোকে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে আলোকিত করা যায়, সেই আলোর মাধ্যমে আমরা নতুনভাবে আমাদের এই বাংলাদেশকে ঢেলে সাজাতে চাই। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর পরিবার জানায়, ব্রেন টিউমার চিকিৎসায় 2020 ও 2025 সালে 2 দফা সাইফুল ইসলাম পটুর অস্ত্রোপচার হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। শেষবার অপারেশন করেন ডাক্তার ফারুক পাটোয়ারি। তবে অপারেশনে খাদ্যনালী কেটে যায় বলে অভিযোগ স্বজনদের। রোগীর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে আজ ভোরে মৃত ঘোষণা করা হয় সাইফুল ইসলাম পটুকে। চলতি বছরের প্রথমার্ধে অপারেশন করা হয় বিএনপি নেতা ডাক্তার রাজিউল হক ছিলেন তার নিয়মিত চিকিৎসক। চলতি বছরের শুরুর দিকেও একবার অপারেশন হয় সাইফুল ইসলামের। সে সময় 45 দিন আইসিইউতে ছিলেন সাইফুল ইসলাম। এর মধ্যে 11 দিনে লাইফ সাপোর্টে রাখা হয়। বাসায় নেওয়া হলেও ছিল নানা শারীরিক জটিলতা। এদিকে ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোর্ড মিটিং এর আগে এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এই যে একটা ভুল আমাদের উপর কেন আবার এই কথা বলল না, আমরা পদে পদে আজকে ভুলের শিকার হইয়া লাশ হয়ে যাই। প্রথমে আমাদেরকে বোঝানোর জন্য বলতেছে ছোট একটা নাড়ি কাটা গেছে, পরবর্তীতে আমরা জানতে পাই যে আসলে ওনার যে খাদ্যনালীটা সেটা কেটে ফেলছে। ডিসি সাহেবের সাথে কথা বলছি, আমরা বাড়ি থেকে আসার পরে জানাজা সম্পন্ন করে এসে আমরা মামলা দেব হসপিটাল কর্তৃপক্ষে এবং ফারুক পাটোয়ারির নামে ডক্টর আমরা মামলা দেব। পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পাড়ের বাসিন্দারা। এর মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ আরও 8 থেকে 10টি পয়েন্ট। নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের। অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত। বর্ষার থই থই পানি কমে এসেছে। আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে, তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের ষাটোর্ধ্ব নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন। নদীতে তলিয়ে গেছে বসতভিটা, কৃষিজমি। গরু বাছুর, মাছের ঘের হারিয়ে বেড়িবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাঁই নিয়েছেন বাবুল রুনু দম্পতি। সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোনো রকমে কাটে রাত। নদী ভাঙ্গিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদীতে পারে, এরকমের করতে করতে আমাদের প্রায় 1 কিলোরও বেশি হয় কম না। যেখানে আগে ধান ছিল, বসত বাড়ি ছিল, সেইখানে এখন আমরা মাছ ধরি। নদীতে বাড়ি করতে আমার 5-6টা ভাঙ্গি গেছে, আমার তো আর জায়গা জগা নাই। দেবরানীর সর্বস্ব গিলে নিয়েছে পায়রা। আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে। এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাঁধ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশেহারা মানুষগুলো। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। এখন যাই আমরা ওইনে থাকি। নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি, ঘের, মাছের এবং বাড়ি গাড়ি, মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে রাস্তা টিকসই হয়, একটু নিঃশ্বাস ছাড়া যায়। পার্শ্ববর্তী পালের বালিয়াতলী গ্রামেও বেড়িবাঁধ বিলীন হয়ে ঝুঁকিতে অর্ধশত পরিবার। গত 2 যুগ ধরে প্রতি বছরই ভাঙছে নদীর পাড়। ভিটের বাকি জমি তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো। আমার কোনো তেরান লাগবে না, কোনো চাল লাগবে না, টাকা লাগবে না, খালি বুলুক দিয়ে বেড়িবেটটা দিয়ে গেলিয়ে। রাইতে তো ভয় লাগে থাকতে, দিনও ভয় লাগে, হুমুর হুমুর একটা জয়াল পরে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেই সাথে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে। যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সবসময় আমরা ক্লোজ মনিটরিং এ রাখছি এবং কোনোভাবে যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, ফসলের ক্ষতি করতে না পারে, এজন্য আমরা প্রয়োজনে জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি।
পায়রা নদীর বরগুনা সদর উপজেলার আমতলী ও তালতলী উপজেলার ৮ থেকে ১০টি পয়েন্ট ভাঙন কবলিত। আগামী বর্ষার আগেই সেগুলো টেকসই বাঁধ দিয়ে সংস্কারের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভারতের প্রত্যর্পণের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণইকে। দিল্লি বিমানবন্দরে বিষ্ণইকে বহনকারী বিমান অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্ত সংস্থা NIA। তাকে 11 দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন আনমোল বিষ্ণই। বেশ কয়েকটি হাই প্রোফাইল সহ ভারতে 31টি মামলার আসামি আনমোল। এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। এছাড়াও আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2022 সালে নেপাল হয়ে দুবাই এবং কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেন আনমোল বিষ্ণই। ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণইয়ের ছোট ভাই তিনি। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত 26 জন, আহত হয়েছে শতাধিক। মিসাইলের আঘাতে একটি ভবন বিধ্বস্ত হয়ে হতাহত হয়। কর্তৃপক্ষ জানায় বুধবার ইউক্রেনের 153টি স্থান টার্গেট করে এই হামলা চালায় রাশিয়া। ছোড়া হয় 500-র বেশি ক্রুজ মিসাইল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টার্পোনিল শহরে। কখনো সামরিক ক্যাম্প, আবার কখনো অস্ত্রাগার। ইউক্রেনীয় বাহিনীর একের পর এক অবস্থান লক্ষ্য করে চলছে রুশ হামলা। বাদ যাচ্ছে না ইউক্রেনীয় বাহিনীর সামরিক যানবাহন, ট্যাঙ্ক আর এপিসিও। বুধবার ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। ব্যবহার করা হয় 450 ড্রোন এবং অর্ধশত মিসাইল। 2022 সালে দেশটিতে অভিযান শুরুর পর এটিকে সবচেয়ে বড় হামলা মনে করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টার্নিপল শহরে। অঞ্চলটির বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছোড়ে রুশ বাহিনী। মিসাইলের আঘাতে পুরোপুরি ধসে পড়ে একটি ভবন, যাতে হতাহত হয়েছেন বহু মানুষ। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এরই মধ্যে অনেকের মৃত্যুর খবর পেয়েছি। এর আগে খার্কিভে চালানো হামলায় আহত হন অন্তত 30 জন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।